এইবার আপনাকে আনমিউট করছি, বলেন। আপনি ভাই মানে একটু আগে যেগুলা মানে বললেন, একটু মনে হচ্ছে যে এগুলো খুব ভালগার কথা, একদম একদম মানে প্রফেট তো আপনি এভাবে তো বলতে পারেন না ভাই, একদম সেইভাবে বলতে পারি তো, এভাবে যে বলতে পারি তো, ল্যাঙ্গুয়েজটা বলতে ব্যবহার পারি, করছেন ভাই। বলতে পারি ভাই। ভাই সে মোহাম্মদ তো কিন্তু ভাই, একজন, ভাই সে আবার কিন্তু আবার আপনার মিউট চেয়ে অনেক বড় ইনফ্লুয়েন্সার। আবারও মিউট করে কথা বলতে হইতেছে। মোহাম্মদ হচ্ছে একজন ধর্ষক, একজন গণহত্যাকারী, একজন লুচ্চা, একজন ডাকায়েত, এবং এই জিনিসগুলো আমরা প্রত্যেকদিন আমরা প্রমাণ করি। হ্যাঁ? আপনি যদি সেগুলো নিয়ে আলোচনা করতে চান, আমি কি যেই কথাটা বললাম, আপনার নবী শিশু লাগাইতো, দাসী লাগাইতো, যুদ্ধ করে কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে আইনা তাদের সাথে সেক্স করত আপনার নবী এবং তার সাহাবীরা। এরকমের একটা ইতরের বাচ্চা ইতর, এরকম একটা পেডোফাইল, এরকম একটা লম্পট লুচ্চাকে আমি কেন তার সম্পর্কে ভালো কথা বলতে যাব? এটাতে তো আমি সামনে পেলে থাপড়াইয়া এটার কানপট্টি লাল করে দিতাম এবং পুলিশে দিতাম। সভ্য পৃথিবীতে থাকলে এবারে জেলে থাকতো। একদম যাবজ্জীবন জেল হইতো। গণহত্যাকারী, এবারে একদম গণহত্যাকারী, খুনি, ডাকাইত, ডাকাইত সর্দার। এই বেটার সম্পর্কে আমি ভালো কথা কেন বলতে যাব? আপনার সম্পর্কে তো আমি কোন খারাপ কথা বলতেছি না। আপনার সাথে তো আমি ভালোভাবে কথা বলতেছি। কিন্তু মোহাম্মদ সম্পর্কে আমি কি বলব না বলব সেটা তো ভাই আপনি ডিসাইড করে দিবেন না। এটা আমি ডিসাইড করব। কাকে আমি কি বলব সেটা আমি সিদ্ধান্ত নিব। আপনাকে কে বলছে যে আমি মোহাম্মদকে এগুলো বলতে পারব না? বলেন এবার। মানে বলতেছি ভাই, আপনার কি মনে হয় না যে উনি আপনার চেয়ে অনেক বড় ইনফ্লুয়েন্সার? মানে আপনার লাইফটা দেখে মানে আপনার শেষে অনেক বড় ইনফ্লুয়েন্সার ভাই, আপনি হয়তো একা লাইভ করলে। আরে ভাই, আপনি তো কথার মানে লাগাম দেন না। ইনফ্লুয়েন্সার বড় হইলেই তারে সম্মান করতে হবে, এরকমের বলদের মতো কথা আপনারা কে শিখাইছে ভাই? ইনফ্লুয়েন্সার তো হিরো আলমও তো আমার থেকে বড় ইনফ্লুয়েন্সার। হিরো আলমের ফেসবুক ফলোয়ার আমার থেকে ১০০ গুণ বেশি। মানে শেফাতুল্লাহর ফলোয়ার আমার থেকে ৫০০ গুণ বেশি। দেখি এর করে আমি সম্মান দিব নাকি? হিটলারের ফলোয়ার তো আমার থেকে ১,০০,০০০ গুণ বেশি হইব। দেখি এর আমি সম্মান দিব নাকি? কেউ ইনফ্লুয়েন্সার বেশি হইলে, তার ইনফ্লুয়েন্স বেশি হইলে, তার ভক্ত অনুসারী বেশি থাকলে, দেওয়ানবাগী পীর সাহেবের তো লাখ, লাখ ফলোয়ার। বা ভারতের বাবা কামদেব বা নাকি রামদেব, ওইবারের তো লাখ, লাখ কোটি, কোটি ফলোয়ার। দেখি আমি কি করব? ফলোয়ার হইলে আমি কি করতে পারি ভাই? ফলোয়ার হইলেই তারে আমার সম্মান দিতে হবে। এরকমের বলদের মতো কথা আপনারা কে শিখাইছে ভাই? যে যার বেশি ফলোয়ার হইব, যে বেশি ইনফ্লুয়েন্সার যার বেশি ইনফ্লুয়েন্স, হেরে আমার সম্মান করণ লাগবো। এই টাইপের বলদের মতো কথা পাইছেন কোথায় ভাই? কে কইছে? কে শিখাইছে আপনার এই সমস্ত বলদের মতো কথা? বলতে দেন, বললি আপনি তো বলতে বলতে দিতে হবে আমাকে, আমি বলি আপনাকে কে শিখাইছে, আমি একটু বলি আপনাকে ভাই, একটু একটু স্পেস দেন না আমাকে। মানে আপনি এইটার ওই যে উত্তরটা দেন, বাদশা। এইটার উত্তরটা না দেন, না, এটার উত্তরটা দেন আগে। কোনটা কোনটা আচ্ছা ভাই, কোনটা বলেন। অনেক ইনফ্লুয়েন্স থাকলেই তারে আমার সম্মান করণ লাগবো। এই রকমের বলদের মতো কথা কে শিখাইছে আপনারে? না আসলে আমি আপনাকে বলতে চাচ্ছি, উনি যেহেতু অনেক বড় মানে উনি তো এমন একটা কর্ম পৃথিবীতে মানে করছে যার আগে জন্য এটার আমরা অনেক। আবার প্রসঙ্গ চেঞ্জ করতেছেন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটু আগে বলতেছিলেন সে তো অনেক বড় ইনফ্লুয়েন্সার। তাইলে আপনি তাই এইভাবে কথা বলতেছেন কেন? আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি যে, সে অনেক বড় ইনফ্লুয়েন্সার হইলেই তার সম্পর্কে আমার ভালো কথা বলতে হবে বা তারে আমার সম্মান করে কথা বলতে হবে। এই রকমের বলদের মতো যুক্তি পাইছেন কোথায়? এইটার উত্তরটা আগে দিবেন। এরপরে যদি আপনি বলতে চান সে অনেক কিছু করছে, এটা করছে, সেটা ভালো করছে, সেটা খারাপ করছে, সেটা নিয়ে পরে কথা বলব। আগে এইটা ফয়সালা করেন যে, কেউ একজন বড় ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান দেওয়ান লাগবো। এই টাইপের বলদা মার্কা যুক্তি পাইছেন কোথায়? এটা কি যুক্তি হইল? এইটার উত্তরটা আগে দেন, তারপর পরবর্তী কথাতে পরে যান। বলেন। মানে আমি বলতে চাচ্ছি, সে যেহেতু অনেক বড় ইনফ্লুয়েন্সার, এত লোক তো মানে কিভাবে আসছে, কিছু না কিছু দেখে তো আসছে, এমনি তো আসে নাই, হয়তো সেটা তো তার আপনাকে তো তার কোনো সেটা ভালো জিজ্ঞেস গুণ করি নাই। দেখছে। সেটা তো জিজ্ঞেস করি জি নাই। বড় জি। ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান করতে হবে। কোন একজন অনেক মানুষের ইনফ্লুয়েন্স করতে পারলেই সে সম্মানের যোগ্য। এইটা এই যে এই মানে বলদার মতো যুক্তি পাইছেন কোথায়? বাংলাদেশের শামীম ওসমান নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী। তার অনেক ইনফ্লুয়েন্স। ওইখানে গেলেই সে হাজার, হাজার লোক তার পিছনে হাঁটা শুরু করে। আমি ধানমন্ডি লেকের পাড়ে দেখছি একটা ন্যাংটা বাবা, কাবলা কাবা, মাটি খায়, পাগলা বাবা। ওইটা হাঁটে, পিছনে হাজার, হাজার লোক হাঁটে। আমি মানে ভারতে দেখছি লুচ্চা, লম্পট, ধর্ষক কিছু রামদেব বাবা না যেন কি একটা বাবা আছে, তার নাকি হাজার, হাজার কোটি টাকা। এই বেটার নাকি কোটি, কোটি ফলোয়ার। তো ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান দেওয়ান লাগবো। এই রকমের বলদের মতো যুক্তি আপনি পাইছেন কোথায়? এইটুকুর উত্তর দেন ভাই। আর কোন কথা বইলেন না। আচ্ছা ভাই, আমি এইটা আমি উইথড্র করলাম, মানে এই কথাটা আমি উইথড্র করলাম। তাহলে আপনি এটা বলেন যে মানে ইনফ্লুয়েন্সার যুক্তিতে হেরে, মানে কোন একজন যুক্তিতে হেরে ব্যক্তি, আমি এটা উইথড্র করলাম। আচ্ছা। হ্যাঁ, কোন একজন ব্যক্তি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করলেই যে সে সম্মানের যোগ্য, সেটা তো সত্য না, তাই না? মানে হ্যাঁ, এরকমই আমি হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারলাম না, তাই আমি উইথড্র হ্যাঁ, করলাম। তাহলে আপনার পরের যুক্তিটা এবার বলেন যে এটা আমরা ফয়সালা হইলাম যে ইনফ্লুয়েন্সার বড় হইলেই তারে যে সম্মান করণ লাগবে এমন কোন কথা নাই। এটা একটা মানে ফালতু একটা যুক্তি। এবার আপনি জি পরের মানে আমার, যুক্তিটা দেন। যে পরের যুক্তিটা জি জি, দিছিলেন সেটা বলেন। মানে হ্যাঁ। আমার কথা ছিল আর কি আপনার, যে উনি এরকম একজন মানে ব্যক্তি যে পৃথিবীর কোটি 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 মানুষকে তার দিকে টানছে। সে মানে এরকম একটা কাজ তো আমি ইচ্ছে করলে করতে পারবো না, আপনি ইচ্ছে করলে করতে পারবেন না। এই যে আপনি 5-7 বছরে হয়তো পাঁচ অনেকে, সাত দশ অনেকে জন করতে লোকের পারে। হত্যা করতে পারছেন, ভাই, ভাই কে ইনফ্লুয়েন্স করতে পারছেন, আরে এর ভাই বেশি তো থামেন, না। থামেন। হইছে, থামেন। হইছে, জি জি। হইছে। ভাই বাংলাদেশে অনেক পীর সাহেব আছে যারা অনেক হাজার, হাজার লাখ, লাখ ফলোয়ার, লাখ, লাখ টাকা বানাইতেছে। তারা মানে তাদের কাছে গিয়া মানুষ তাদের পাছা চাইটা পরিষ্কার করে দিত। ওই পীর সাহেব যদি কয় আমি হাঁকছি, আমার পাছাটা একটু চাইটা পরিষ্কার করে দে রে। ওর ভক্তরা গিয়া সুন্দর করে মানে পাছা পরিষ্কার করে দিবে। হ্যাঁ? এখন আপনি যে বলতেছেন যে এই যে এর লক্ষ, লক্ষ ফলোয়ার, এর কোটি, কোটি ফলোয়ার।
এরকম তো ফলোয়ার ইতিহাসে অসংখ্য লোকের আছে। যীশু খ্রিস্টের এর থেকেও বেশি ফলোয়ার। মোহাম্মদের থেকেও বেশি ফলোয়ার হইতেছে যীশু খ্রিস্টের। কিন্তু ফলোয়ার বেশি হইলে তারে আমার সম্মান করতে হবে। আপনি তো ওই একই কথা আবার কইলেন। ওই যে ওই জিনিসটাই আবার ঘুরায় কইছেন এখন। হ্যাঁ? আপনি তো নতুন কিছু কথা বলেন নাই। ওই আগের কথাটারই এখন একটু ঘুরায় কইছেন ভাই এত মানছে এরা মোহাম্মদ করতাছে। আর আপনি এরে নিয়া মানে কত মানছে কি করতাছে সেটা দিয়ে তো কিছু যায় আসে না। যায় আসে ভাই হচ্ছে যে আসিফ কথার ভাই, মাঝখানে কথা না, আসিফ ভাই, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। তার কার কত ফলোয়ার আছে? হুজুর সায়েদাবাদীর কত ফলোয়ার আছে? আর রামদেব বাবার কত ফলোয়ার আছে? আর ন্যাংটা বাবার কত ফলোয়ার আছে? এইটা দিয়ে তো সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ সেটা বোঝা যায় না। ফলোয়ার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। অনেক ভালো মানুষ আছে যাদের কোনো ফলোয়ারই নাই। আমি এরকম অনেক সৎ মানুষ চিনি যাদের একটাও কোনো ফলোয়ার নাই এবং মানুষে তাদের গাইল পারে। "ওই বেটা তুই" কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ। আমি একজন স্কুল মাস্টারে চিনি যারে পুরা এলাকার লোকজন গাইল পারে। বেটা মানে ২ নম্বর বেটা বেটা ভালো না। কিন্তু সে তার সারা জীবন সে ব্যয় করছে বাচ্চাদের শিক্ষা-দীক্ষার জন্য। বাচ্চারা যেন ভালোভাবে পড়তে পারে এবং সে আদর করে বাচ্চাদেরকে পড়াইতো। খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ। সারা জীবনে আমি এমন কোন জিনিস আমি তার ভেতরে পাই নাই যে সে খারাপ কোন কাম করছে, দুর্নীতি করছে, ঘুষ খাইছে, কারোর ৳১ মাইরে দিছে এরকম আমি জীবনে কোনদিন পাইনি। এই ব্যক্তির কোন ফলোয়ার নাই। তাইলে সেই ব্যক্তি তো আমার দৃষ্টিতে তো সে অত্যন্ত ভালো মানুষ। কারণ তার জীবনে এরকম কিছু নাই। কারো কোন ক্ষতি কোনদিন করে নাই সে। কারো কোনদিন ঘৃণা সে করে নাই। আর উল্টা দিকে আমি আমার এলাকাতে দেখছি একজন ঘুষখোর যে হচ্ছে গিয়ে আ আ ইয়া ছিল ওই যে আ আদালতে সে হচ্ছে গিয়ে ইয়া করত স্ট্যাম্প করত। হুম? সেই বেটা ছিল সর্বোচ্চ ঘুষখোর এবং সেই বেটার ঘুষের কোন সীমা ছিল না। একেবারে ঘুষের খাইয়া ভাসায় ফালাইতেছে একেবারে। হ্যাঁ? পুরা মানে সে হচ্ছে গিয়ে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন তার বাসায় ওয়াজ হইতো এবং সে প্রত্যেক শুক্রবার একটা ছাগল অথবা একটা গরু জবাই কইরা এলাকাবাসীরা খাওয়াইতো। তার এত ঘুষের টাকা, এই টাকার কোন সীমা পরিসীমা নাই। হ্যাঁ? তার এত ঘুষের টাকা। সে ছিল একটা নিম্ন পদস্থ একজন সরকারি কর্মচারী। যে হচ্ছে মানে অফিসের পিয়নের মতো। তার পোস্ট ছিল অফিসের পিয়নের মতো। কিন্তু সে প্রত্যেক সপ্তাহে একটা গরু কোরবানি করে এলাকাবাসীরা খাওয়াইতো। মানসে গিয়া তার বাসায় গিয়ে খায় আসতো শুক্রবার দিন। শুক্রবার দিন জুম্মার নামাজের পরে তার বাসায় একটা ইসের মতো হইতো। মানে ইসলামী জলসা হইতো। সেখানে হুজুররা আইসা বয়ান করত। হুজুররা তার বাসার সামনে দাঁড়ায় থাকতো। এই বেটার ফলোয়ার, এই বেটার ভক্ত অনুসারীর কোন সীমা নাই। আমাদের এলাকার ভিতরে দেখতাম এর বাসায় খাওয়ানোর জন্য পারাপারি শুরু হইছে, হ্যাঁ? এর বাসায় যেদিন শুক্রবার দিন সেদিন দেখতাম পারাপারি শুরু হইছে। এর বাসায় একটু ঢুকানোর জন্য। একটু সিন্নি একটু খিচুড়ি দিব, খিচুড়ির সাথে মাংস আছে। এইটা খাওয়ানোর জন্য ফাটাফাটি হয়ে যেত। কিন্তু আসিফ ভাই, আমার দৃষ্টিতে আরেকটা স্টেট কোয়েশ্চেন ভাই। আরেকটা স্টেট একদম ভাই স্টেট কোয়েশ্চেন। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। কথা আগে শুনে আপনি তো নেন। ভাই গল্প বলেন ভাই। আপনি তো ঠিক গল্প আছে, গল্প বলেন ভাই। বলে একটু আপনার শুনতে ভালো না লাগলে আপনি চলে যান তাইলে। আপনাকে কি এখানে আমি বাইন্দা রাখছি নাকি? আপনি কি এখানে আমি দাওয়াত দিয়ে আনছি নাকি বাইন্দা রাখছি? কোনটা করছি? দাওয়াত দিয়েও আপনারা আনি নাই, বাইন্দাও আপনারা রাখি নাই। আপনি নিজের ইচ্ছা আইছেন। এখন আমার যদি গল্প শুনতে মন না লয়, আইসা শুইনা ফালাইছেন। অর্ধেক শুইনা এখন যদি আপনার ভাল না লাগে, যান গা। ভাই আমার লাইভে আমি কি গল্প বলব নাকি কেচ্ছা বলব সেটা আমার ব্যাপার। আপনি তো এখানে মানে পাকনামি করতে পারবেন না। একটু চুপ স্পেস তো করে দিবেন বসে যে থাকেন ভাই। না, আর কোন স্পেস নাই। যেই কথা বলছেন সেটার আগে মানে ফয়সালা হবে তারপরে। আপনি এখন বলছেন এই যে এত কোটি ফলোয়ার থাকলে নাকি তারে সম্মান করতে হবে। হ্যাঁ? এখনকার যুক্তি এটা হইতেছে আপনার যে এত ভাই এর বেটার এত কোটি ফলোয়ার আছে। সুতরাং এরে আমার সম্মান করণ রাখবো। কে কইছে এই যুক্তি কে দিছে? কোন ছাগলে দিছে এই যুক্তি? এটা কি টাইপের বলদার মতো যুক্তি? যে কেউ একজনের অনেক কোটি ওই একই কথা আপনি আগে ঘুরায় কইছেন এখন। আগেরবার কইছিলেন ইনফ্লুয়েন্সার। এখন কইছেন কোটি ফলোয়ার আছে। কোটি মানে মানুষ লাইক মারে এর পোস্টে, মোহাম্মদের পোস্টে কোটি মানুষ লাইক মারে, কোটি মানুষ শেয়ার দেয়। এইজন্য এরে আমার সম্মানকরণ রাখবো। কেন রে ভাই? কে কইছে এটা যে এরে আমার সম্মানকরণ রাখবো? এবারে তো মানে শিশুকামী, এটা তো পেডোফাইল, এটা তো দাসী লাগাইতো। এটা তো গণহত্যাকারী। এর যে জীবনী, সে জীবনী পড়লে দেখা যায় দাসী বান্দি ৯ টা বিবি থাকার পরেও দাসী বান্দি লাগাইতো। দাসীর সাথে করতে গিয়া মানে বিবির কাছে ধরা খাইছে। মানে আপনার বাবা যদি আপনার বাসার কামের সেমরির সাথে যদি রাইতের বেলা লড়র-বড়র করতে গিয়ে আপনার মায়ের কাছে ধরা খায়, আপনার মা তো সেইচ্ছা মানে একেবারে যন্ত্র গালায় দিব। আপনার বাবার মেশিন গালায় দিব। হুম? আপনার নবী সেরকম ধরা খাইছিল হাফসার কাছে। দাসী মারিয়া কিপ্তিয়ারে লাগানোর সময় গিয়া ধরা খাইছিল হাফসার কাছে। এই ঘটনা ঘটছিল। তার পরিবারে পুরা উথাল-পাথাল কাহিনী। এই সমস্ত কাহিনী আমি একটা করে রেফারেন্স বাইর করে দেখাতে পারব। এবং সবচাইতে ভয়ংকর জিনিস হচ্ছে এগুলো তো হচ্ছে গিয়ে মানে বিকৃত যৌন রুচির লোক ছিল। কিন্তু ক্রাইম হচ্ছে যে সে হচ্ছে গিয়ে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলা আইনা রেপ করত। তার সাহাবীরা মিলা রেপ করত। সেগুলো তো কোরআন হাদিসের ভিতরে রয়ে গেছে, তাফসীরের ভিতরে রয়ে গেছে, সিরাতের ভিতরে রয়ে গেছে। এগুলো তো আর কেউ ফালাইতে পারবে না। তার যদি ১,০০০ কোটি ফলোয়ারও থাকে এবং সে যদি লুচ্চা লম্পট ধর্ষক হয়, তাহলে তো তাকে আমার ধর্ষকই বলতে হবে। তার যদি একজন ফলোয়ার থাকে নাকি ১,০০০ কোটি ফলোয়ার থাকে, এইটা তো এই সত্যকে বদলায় দিবে না যে সে একজন পেডোফাইল ছিল।
পেডোফাইলকে তো আমার পেডোফাইলই বলতে হবে। ধর্ষককে তো আবার একজন ধর্ষকের যদি মনে করেন ৫০০ কোটি ফলোয়ার এখন ধর্ষকের নাম শুইনা মানে কান্নাকাটি করে, জিকির করে, তার নাম দিয়ে জিকির করে। তাইলে জিকির যারা ৫০০ কোটি যদি করে তাইলে করতে পারে। আমার তো কিছু যায় আসে না। কিন্তু আমি তো সেই ব্যাটারে ধর্ষকই বলব। তারে ৫০০ কোটি তারে ফলো করে না ৫,০০০ কোটি ফলো করে। এইটা দিয়ে তো সে যে ধর্ষক কি ধর্ষক না, এই সত্যের কোনো পরিবর্তন হবে না। এই সত্য তো বদলায় যাবে না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে একটা পেডোফাইল তার যদি ৫০০ কোটি ফলোয়ার থাকে, তাহলে সে কি আর পেডোফাইল থাকবে না? সে কি ভালো মানুষ হয়ে যাবে? এইগুলা কি টাইপের বলদার মতো যুক্তি ভাই? আপনি কি ভাই মানে আপনি যে যুক্তি একটা দিতেছেন, আপনি কি মাথা একটু খাটাইতেছেন নাকি মাথা আপনার কাম করে না? মানে আপনি কি মুমিন নাকি? যে আপনার মাথা কাম করে না? যে ভাই এর তো ৫০০ কোটি ফলোয়ার আছে। তাইলে আপনি তারে দর্শক আরে দর্শক হইলে তো সে দর্শক। আর যদি দর্শক না হয় তাহলে সে দর্শক না। আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান, সে ধর্ষক নাকি ধর্ষক না, সে পেডোফাইল নাকি পেডোফাইল না, সে দাসী লাগাইতো নাকি দাসী লাগাইতো না, সে ডাকাতি করতো নাকি ডাকাতি করতো না। এগুলা নিয়ে যদি আলোচনা করতে চান, তাইলে আমি আপনাকে রেফারেন্স বের করে একটা বের করে দেখাবো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন ভাই সে তো তার ৫০০ কোটি ফলোয়ার, তাইলে সে দর্শক হইলেও তো আপনি তারে দর্শক হইতে পারবেন না। হবা কেন বলতে পারব না? তার ৫০০ কোটি ফলোয়ার হোক, ৫,০০০ কোটি ফলোয়ার হোক, তাতে তো যে ধর্ষক কি ধর্ষক না, এইটার তো কোনো পরিবর্তন হবে না। এটা তো এটাই থাকবে। আপনার কাছে কেন মনে হচ্ছে ওকে। RH কে আপনাকে জি, জিজ্ঞেস জি। করছি যে আমি যে অভিযোগগুলা নবী মোহাম্মদের উপরে করেছি, পেডোফাইল, রেপিস্ট, গণহত্যাকারী, ডাকাইত এই কোনটা নিয়ে আপনার আপত্তি আছে সেটা বলেন। বা একটা প্রশ্ন ছিল আমার, পরে এগুলা বলব আমি। আপনি না বললে এটা হয়তো আগে বলব। বলে নেন, এটা আগে বলে নেন তারপর আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাবো। এটা আগে বলেন। আসলে রেপিস্ট, পেডোফাইল এগুলো তো প্রুফ না ভাই। এগুলো হয়তো আপনি বলতে পারেন। আপনি ওকে, অনেকেই প্রুফ না। বলতে পারে। কিন্তু ওকে, এগুলো তো ঠিক আছে, প্রুফ না প্রুফ না। ভাই। ঠিক আছে, প্রুফ না। তাহলে আমরা কোরআন হাদিস থেকে এখনই প্রুফ করব। অসুবিধা কি? এখনই আমরা প্রমাণ করব যে এটা প্রুফড কি প্রুফ না সেটা আপনিই আমাদেরকে বলে যাবেন যে সেটা প্রুফড হইল নাকি হইল না। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়ে গেছেন। ফারাজ ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে। কি অবস্থা ভাই কেমন আছেন? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভাই, আমিও ভালো আছি। ফারাজ ভাই আমাদের সাথে RH কে ভাই যুক্ত হয়েছেন। উনি আমাদেরকে আমাদের একটা নিয়ে আলোচনা করছেন যে মোহাম্মদ নাকি পেডোফাইল এটা নাকি প্রুফ না। এটা নাকি আ আমরা অভিযোগ করতেছি কিন্তু এটা নাকি প্রুফ না। আ তো আমরা তো তাহলে আজকে সেই জিনিসটা কি আবার একটু প্রুফ করতে হবে ফারাজ ভাই। যে জিনিসটা বোঝা যাচ্ছে RH কে ভাই যেহেতু এসে পড়েছেন এবং প্রশ্ন করতে আসিফ ভাই গেছেন। উনি কি এটা বলতে চাচ্ছে প্রুভ না বলতে যে কোনো ইয়ে থেকে কোনো আদালত থেকে প্রুভ হয় না এরকম কিছু বলতে চাচ্ছে কিনা সেটা যদি জিজ্ঞেস করতে আসিফ ভাই। আচ্ছা, সেটাও তো মানে ঠিক আছে RH কে ভাই আপনি কি প্রুফ না জি। বলতে কি বোঝাচ্ছেন? যে কোন আদালত থেকে প্রুফ না সেটা বোঝাচ্ছেন? আপনার কি এরকম মনে হয় নাকি আমি এটা বলতেছি? না সেটাই জিজ্ঞেস করতেছি। আমাদেরটা প্রশ্ন। সেটা আমাদের কোন আপনার স্টেটমেন্ট না। আপনার প্রশ্নটা। আপনার যদি মনে হয় যে এটা প্রুফ, তাহলে আপনি আমাকে প্রুফ দেখান। আমি তো অনেকগুলা প্রি ইসলামিক এবং আরে ভাই পোস্ট আপনাকে ইসলামিক তো অনেকগুলা আপনি আবার বুকস আমি আরে ভাই আপনাকে বলতে দিয়ে একটা পেরেছি প্রশ্ন ভাই। করা হইছে, আপনি প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ? জি। আপনি কোনটা তো মিন থিং করছেন? ইজ আসিফ ভাই মানে ভদ্রভাবে কথা বললে কি মানে কোনো অ্যালার্জি ট্যালার্জি আছে নাকি এদের? কিছু তো বুঝলাম না। হ্যাঁ, ভদ্রভাবে কথা বললে এরা তো মানে মাদ্রাসাতে মনে করেন এই বাংলাদেশের বেশিরভাগই মুমিন তো মাদ্রাসাতে পড়ালেখা করে। হ্যাঁ? মাদ্রাসাতে মনে করেন এদের হুজুর যখন একটা কথা বলার আগে ২ টা থাপ্পড় মাইরা লয়। বুঝছেন? কানের নিচে দাম করে ২ টা মাইরা লয়। তখন তাদের মাথাটা একেবারে কাজ করে ঠিকমতো। ওয়াও! হুজুরে থাপড়াইছে, হ্যাঁ? কানপট্টি লাল করে দিছে। এখন তো শুনুন লাগবো। হুজুরের কথা এখন শুনুন লাগবো। এইভাবে ওনাদের জীবনযাপন পদ্ধতি হয়ে গেছে এরকম। হ্যাঁ? কানের নিচে থাপ্পড় না খাইলে কষায়ে যদি একটা মানে মানে রাম থাপ্পড় না খায়। সুন্দরভাবে জিজ্ঞেস করলাম এটা ক্লিয়ার হওয়ার জন্য বিফোর ইউ শো দ্য রেফারেন্সেস আসিফ ভাই। সুন্দরভাবে জিজ্ঞেস করলাম যে প্রমাণিত না বলতে কি বোঝাচ্ছেন? এটা কি এরকম কোনো কিছু যে কোনো আদালত থেকে প্রমাণিত হয় না এরকম? বিকজ আমরা তো এরকম অনেক দেখছি যে অনেকে এসে বলে ভাই কোনো আদালত তো বলে নাই। কোনো জাজ তো তাকে এরকম ধর্ষক তার ইটা দেয় নাই। তো আপনারা কারা বলতেছেন? এই ধরনের কথা তো আমরা শুনেছি। তো এই ইয়েটা যেন না হয়, পরবর্তীতে এই ধরনের কনভারসেশন যেন না হয় এজন্যই তো আগে জিজ্ঞেস করে নিলাম। বাট এটাতে সরাসরি বললেই হয় না ভাই আমি এরকম কিছু মিন করি নাই। ফারাজ দ্যাটস ভাই, ইট। ফারাজ ভাই, আসলে ভাই আপনার খুব বজ্র ঠিক আছে ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, মোহাম্মদ তো এক্সিস্ট করতো প্রায় ১৪০০ বছর আগে। তখন তো হয়তো আদালত আদালত ছিল কিনা আমার ঠিক জানা নাই গা। তো আপনি এখন যা বলতেছেন যে আদালত বলেছে কিনা, এটা হয়তো মানে আমাকে অবজ্ঞা করার মতো আর কি। জাস্ট মানে বলেন, সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি যে আমি যতগুলো ইসলামিক বই পড়েছি, আমি কোথাও এরকমটা পাইনি। সেটা পোস্ট ইসলামিক বই অনেকগুলো পড়েছি আমি। কোথাও পাইনি যে সে পেডোফাইল ছিল বা সে রেপিস্ট বা সে র‍্যাপ করেছে। সে যা করেছে সে বৈধভাবেই করেছে। সে হয়তো বিয়ে করেছে, সেটা তো বৈধ করতেই পারে। তখন এখনকার যে অবস্থা, এখন ঠিক থেকে আছে প্রায় বুঝতে পেরেছি। ১০০ বছর। বুঝতে জি। পেরেছি ভাই, বুঝতে পেরেছি। তাহলে মোহাম্মদ আপনি আমাদেরকে মোহাম্মদ দা মোহাম্মদ দা রেপিস্ট না ভাই, মোহাম্মদ দা র‍্যাপার। ঠিক আছে। RH ভাই আপনি তাহলে আমাদেরকে ১ম এ একটু বলেন যে পেডোফাইল মানে কাকে বলে এটা কি আপনি জানেন? জি। পেডোফাইল এটা কাকে মানে বলে? হচ্ছে মানে এটার হচ্ছে মানেটা কি? শিশুকামী। আমার তো আমার প্রভাব তো এরকম ছিল না। সে শিশুকামী কেন হবে? সে আচ্ছা আপনার শিশুকামী কেন ঠিক হবে? আছে সেটা আমরা পরে আলোচনা করতেছি। আপনাকে জাস্ট জিজ্ঞেস করেছি ভাই যেটা আসিফ জিজ্ঞেস ভাই করেছি একটা সেটার কাজ করেন, মোহাম্মদের কবর থেকে উঠায় ২ টা থাপ্পড় মেরে জিজ্ঞেস করেন, "ওই তুই শিশুকামী কেন হবি? কেন হবি তুই শিশু?" হ্যাঁ, এই যে আরএজকে ভাই আপনার তো সেটাতে এখনো যায়নি। আপনাকে জাস্ট জিজ্ঞেস করেছি পেডোফাইল কাকে বলে সেটা আপনি জানেন কিনা?
পেডোফাইল বলে যে পেডোফাইলের বাংলাটা হচ্ছে শিশুকামী। এটার সংজ্ঞাটা কি জানেন আপনি? সরি? সংজ্ঞা মানে মানে ডেফিনিশনটা জানেন? পেডোফাইলের ডেফিনিশনটা কি? আমি জানি এর অর্থ হচ্ছে শিশুকামী। বাস আমি এটুক জানি। বাকিটা আপনি আমাকে ক্লিয়ার করতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। শিশুকামী হচ্ছে তারা, পেডোফাইল হচ্ছে তারা, যারা নিজেরা প্রাপ্তবয়স্ক বা নিজেরা অনেক বেশি বয়স্ক, কিন্তু তারা আকর্ষণ ফিল করে, যৌন আকর্ষণ ফিল করে তারা বাচ্চা যে মেয়েরা, যেই মেয়েদের এখনো বয়ঃসন্ধি হয় নাই, যেই মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয় নাই, যে মেয়েদের এখনো বয়ঃসন্ধিই আসে নাই, সেই মেয়েদের প্রতি যৌন আকর্ষণ যারা লাভ করে, যাদের ওই ধরনের বাচ্চা মেয়েদেরকে দেখলে তাদের অনুভূতি জাগ্রত হয়, লালসা জাগ্রত হয়, এই ধরনের মানুষদেরকে বলা হয় পেডোফাইল, এবং পেডোফিলিয়া একটা ক্রাইম। এটা হচ্ছে সারা পৃথিবীতে স্বীকৃত যে এইটা, যারা এই টাইপের যারা মানুষ, যারা হচ্ছে বাচ্চা মেয়েদের, যাদের যেই মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয় নাই, সেই মেয়েদের প্রতি যারা এই ধরনের আকর্ষণ বোধ করে, তাদেরকে খুবই ঘৃণার চোখে দেখা হয় সারা পৃথিবীতে, এবং এটা যদি কেউ করতে যায়, তখন তাদেরকে সরাসরি সাথে তাদেরকে মানে পুলিশ ধরে নিয়ে যাবে। এটা হচ্ছে তারা, এবং সামাজিকভাবেও তাদেরকে বয়কট করা হয় সভ্য পৃথিবীগুলাতে। এবং এটা আ একটা চাইল্ড রেপ। এদেরকে চাইল্ড রেপিস্ট বলে, এদেরকে চাইল্ড মলেস্টার বলে। এদেরকে খুবই ঘৃণার চোখে দেখা হয় সারা সভ্য পৃথিবীতে। ইউরোপ, আমেরিকাতে যেখানেই আপনি যাবেন, সেই সমস্ত জায়গাতে এদেরকে সবচাইতে ঘৃণার চোখে দেখা হয় যে এরা একটা শিশুর প্রতি আকর্ষণ বোধ করে শিশুর সাথে এই কাজটা করছে। এদেরকে বলা হয় পেডোফাইল, শিশুকামী। আপনি কি সংজ্ঞাটা বুঝতে হ্যাঁ, পেরেছেন? ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। এবার বলেন। আচ্ছা। এবার আমরা একটু দেখি যে এই সংজ্ঞাটার সাথে মোহাম্মদ যেই কাজটা করেছে এটা মেলে কিনা। কারণ হচ্ছে গিয়ে তাহলেই তো প্রমাণ হবে, যদি এটা মিলে যায় তাহলে তো প্রমাণ হবে যে মোহাম্মদ একটা পেডোফাইল ছিল নাকি? হ্যাঁ? জি, বলেন। হ্যাঁ, তাহলে আমরা ১ম এ আমরা একটা হুজুরের ওয়াজ দেখি। হুজুরের ওয়াজটা আপনি তো জানেন যে খাদিজা যখন মারা গেল, তারপরে মোহাম্মদ গিয়ে ইসেকে আ আ আয়েশাকে বিয়ে করল, তাই না? হ্যাঁ, নাকি? হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা। তখন মোহাম্মদের বয়স কত ভাই? আ অলমোস্ট 50 মেবি। আমি ঠিক সিউর না। আচ্ছা। হ্যাঁ? আর অলমোস্ট তখন 50। আয়েশার বয়স কত? 9 বছর। না, ৯ বছর না, ৬ বছর তখন। ৬ বছরেরও কম, ৫.৫ বছর। সেটা আমি রেফারেন্স বের করে একটু পরে দেখাবো। আগে এই ভিডিওটা একটু দেখেন, হ্যাঁ? এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমরা দেখলাম যে খাদিজার মৃত্যুর পরে আয়েশাকে বিয়ে করার আগে মোহাম্মদ ৩ বার আয়েশাকে স্বপ্ন দেখছিল, এবং স্বপ্ন দেখে তার "উরিতুকি" মনে কেমন জানি ভালো লাগে। হুম? সেই সময় আয়েশার বয়সটা কত ছিল সেটা আমরা একটু এই হাদিস থেকে পড়ে নেই। সেই সময়ে আয়েশার বয়সটা কত ছিল? ভাই আর ভাই, আপনি একটু এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান তো শুরু থেকে। আমি যেরকম দেখতে পাচ্ছি এখানে আয়েশার বয়স ছিল ৬ বছর। হ্যাঁ? ৯ না, বছর একদম বয়সী শুরু থেকে রাসূলুল্লাহ। আমাদেরকে হাদিসটা শুরু থেকে একদম টপ টু বটম আপনি সুন্দর করে আমাদেরকে পড়ে শোনান। ভাই, আসিফ ভাই, আমি আমি বলতে চাচ্ছি আপনি যা বলবেন না, একদম বললেই হবে। আমাকে একদম এটা পড়াইতে হবে না ভাই। আপনি যা এটা বলার বলে ফেলবেন। আমি যা বলার ভাই, বলে ফেলবো ভাই। একদম ওই যে পড়ায় আরএসকে ভাই এরকম কিডিং করতে হবে না ভাই। ভাই, আরএজকে ভাই কিডিং করতে হবে না ভাই। আপনি শোনেন, যা বলার বলে দিবেন। আপনি পড়লে আপনারও সওয়াব হবে, সেটা আপনার বেনিফিট। আর আমার লাভ হবে হচ্ছে গিয়ে দর্শকরা একটু শুনতে পারবে এখানে কি লেখা আছে, ভালোভাবে শুনতে পারবে আপনার মুখ থেকে। এটা আমারও মানে বেনিফিট, আমি আপনারও আমি বেনিফিট, আপ আমারও বেনিফিট। আমি তাইলে আপনাকে পড়েন। ভাই আমি আপনাকে বলছি যে ভাই কিডিং করতে হবে না। আপনি একদম বইলা দিবেন। কিডিং বাস তো এটা। করছি না, কিডিং আমি তো বলব করছি ভাই না আমি। এইটা ভাই। আমি এই আমি ভাই। না, আমি আপনাকে মানে এখানে ভাই আপনি বলতে আমাকে নামতা শিখাবেন ভাই, আপনি আমাকে নামতা শিখাবেন ভাই একে এরকমটা না ভাই। আপনি বলে দিবেন যে ভাই এটা বাস। আমি তো বলবোই যে ভাই হ অথবা ভাই, না। আমি তো আপনাকে ইয়েস অথবা নামটা নো। আমি তো শেখাচ্ছি না। বলবোই রে আমি ভাই। আপনাকে এই হাদিসটা পুরাটা পরিষ্কারভাবে না পড়লে তো আপনি একটা অক্ষর দেখলে, একটা শব্দ দেখলে তো হবে না। এটার প্রত্যেকটা লাইনের ভিতরে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পইড়া যাইতে হবে। এইজন্য এটা হ্যাঁ ভাই আপনার আমি পড়া দরকার, এবং এটা পড়লে আপনার একটা সওয়াবও আছে। একটা হাদিস পড়লে সওয়াবও আছে। আপনি তাইলে ভাই পড়তে সেটা সমস্যাটা কোথায় এখানে? সেটা ভাই সেটা আমি বুঝবো ভাই সব আছে কিনা। আমি যেটা বলছি ভাই আমি যে এটা করে যা বুঝছি। উনার আপনি বয়স যদি এটা ছিল ৬ বছর বিয়ার সময়। পরে না, উনার পরিচ্ছদে কি ৯ লেখা? বছর বয়সে পরিচ্ছদে কি লেখা আছে? পরিচ্ছদে কি লেখা? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ। এটা হচ্ছে পরিচ্ছেদ। এটার হ্যাঁ? মানে কি? এই কথাটার মানে কি? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ। মানে এটা কার জন্য বৈধ হতো এরকমটাই বুঝাইছে আমার যেরকম ধারণা। আ এরকম কোনো কিছু হয়তো। মানে ছোট শিশুদেরকে ইসলামে তো তাইলে ছোট শিশুদের বিয়ে দেয়া এবং বিয়ে করা ২ টাই বৈধ নাকি? আমি কি এটাকে একটু ডিফেন্ড করব ভাই? অন্যভাবে ডিফেন্ড করব এই হাদিস ছাড়া? আপনি আপনি বললে করব ভাই।
আপনি যদি আপনার কাছে যদি দলিল প্রমাণ থাকে তাহলে করবেন। আর যদি দলিল প্রমাণ না থাকে তাহলে নিজের কাছে রাখবেন। না, না আসিফ ভাই এখানে তো ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ বলছে, করা বৈধ তো বলে নাই। বিয়ে কার কাছে দিবে ভাই? কার কাছে দিবে? সেই দিতে বেটার পারবে, কাছে কেউ করতে পারবে না। সেই বেটার তোকে করতে হবে, তাই না? এক বেটার কাছে না যদি দেয় দিতে তাহলে সে পারবে, বেটার করতে করতে পারবে হবে। না ভাই, এখানে দিতে পারলে নিতে হবে, থিওরাম এটা ভাই ব্যবহার হবে না। আসিফ ভাই, মানে আমার যুক্তিটা হচ্ছে এরকম যে আমি এখন বর্তমানে যে দেশে আছি এটা বাংলাদেশ, তো এই দেশে আমি যা দেখা আমার প্রায় 20 বছর আগেও তো অনেক বাচ্চা মেয়েদের বিয়ে হইতো। তো 100 বছর আগে তো আরো বাচ্চা মেয়েদের বিয়ে হইতো। তো ভাই কবে কবে কোন বাচ্চা মেয়ে আমাদের বিয়ে হইতো পাশের দেশের, বলতে দেন না রে ভাই, বলতে তো দিবেন নাকি? সেটা পাশের তো দেশ আমাদের ইন্ডিয়া, আলোচনা, রবীন্দ্রনাথ। আপনাকে মিউট করে রাখতেছি। সেটা তো আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কি ছিল না। মনে করেন সারা পৃথিবীর 100 কোটি মানুষ যদি পেডোফাইল হয়, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, সারা পৃথিবীর 500 কোটি মানুষ পেডোফাইল, তাতে তো প্রমাণ হয় না যে মুহাম্মদ এলে পেডোফাইল ছিল না। এটা তো প্রমাণ হয় না। মনে করেন আপনি চুরি করতে গিয়ে ধরা খাইছেন। এখন চুরি করতে গিয়ে ধরা খাওয়ানোর পর আপনারে পাবলিকে ছ্যাঁচা দিতেছে। আপনি যদি কন যে ভাই মন্ত্রীরাও তো চুরি করে ভাই, ইন্ডিয়াতেও চুরি হয় ভাই, আফগানিস্তানেও চুরি হয়, পাকিস্তানেও চুরি হয়, সব দেশে চুরি হয় ভাই। এটা কইলে কি আপনারে পৃথিবীর কোনো আদালত ছেড়ে দিবে? বলবে যে যা তাহলে যা। এইটা সব তো সরাসরি এর প্রমাণ যে ভাই কেউ সর্বকালের আদর্শ হইতে পারে না। যদি তার কাজটা জাস্টিফাই করতে আপনার মানে 100-200 বছর আগে, 400-500 বছর আগে যাওয়া লাগে, তার মানেই তো এটা যে তার এই কাজটা মানে সর্বকাল দ্বারা সর্বকালের জন্য গ্রহণযোগ্য। এই জিনিসটাকে, এই ক্লেমটাকেই তো আপনি আগে লাথি মেরে ফেলাই দিলেন। এবং একই সাথে ফারাজ ভাই উনি যেই জিনিসটা মানে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে কলিমুদ্দিন চুরি করছে, সুতরাং আমার চুরিটা তাতে বৈধ হয়ে গেল। হ্যাঁ? আক্কাসে ধর্ষণ করছে, এইজন্য আমার নবীর ধর্ষণটা তাইলে আর ধর্ষণ না। আরে আক্কাসে ধর্ষণ আক্কাস করলে যদি আক্কাসে ধর্ষণ ধর্ষক। করে থাকে, আশকার যদি ধর্ষণ করে থাকে সে আলাদাভাবে ধর্ষক, নো নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, এমন বলতে পারেন ভাই ওই সময় ওই লোকের কাছে ওই জ্ঞান ছিল না যে এটা একটা খারাপ কাজ, সে না বুঝে এই কাজ করছে। তারপরেও কি এটা খারাপ কাজ ছিল কিনা, অফকোর্স এটা খারাপ কাজ ছিল। বাট আপনার নবী তো সাপোজ টু বি যে গড থেকে ইয়ে পাইছে, গড থেকে হচ্ছে গিয়ে আপনার আল্লাহ থেকে হচ্ছে গিয়ে ওহী পাইছে, আল্লাহ থেকে মরালিটি শিখছে, সে সর্বকালের আদর্শ বানায় পাঠাইছে আল্লাহ আপনার নবীকে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো আমি যে কোনো সময়ের দ্বারাই তারা জাজ করবো, যে কোনো সময়ের স্ট্যান্ডার্ড দ্বারাই তারা জাজ করবো। এবং এই সময় আপনার নবী কি, আপনার নবী এখানে এই সময় হচ্ছে দর্শক, একটা পেডোফাইল, শিশু দর্শক। মানে আমার যুক্তিটা ছিল কি না, এখনো যে এখন আপনার যুক্তিটা আপনি একটু পরে দিবেন। আমি আগে কয়েকটা জিনিস দেখাইনি, তারপর আপনি আপনার যুক্তিটা দিবেন। আপনি ভাই যে আমার ফোন জিনিসটা মনে হয় আউট অফ চার্জ, ভাই আমার ফোন মনে হয় আউট অফ চার্জ, আউট অফ চার্জ হলে যে তো কোনো ভাই সময় কিছু করার নেই। অফ হইতে ভাই পারে। আউট অফ চার্জ হলে তো কিছু করার নেই ভাই। আউট অফ চার্জ হলে তো কিছু করার নেই। আমার যেই জিনিসটা দেখানো দরকার সেই জিনিসটা আগে দেখায়নি। আপনি বলতেছেন যে ভাই ১০০ বছর আগেও এটা হইতো, ৫০ বছর আগেও এটা হইতো, অমুকেও করছে, তমুকেও করছে, অমুকে করছে, তমুকে করছে, তো তাতে কি যায় আসলো? তাতে তো এই জিনিসটা বৈধ হয়ে যায় না। আপনি বলতেছেন ভাই রবীন্দ্রনাথ ঠাকুরও করছে, বঙ্কিমচন্দ্র করছে, শেখ মুজিবুর রহমানও করছে, অমুকে, তমুকে, তমুকে, তমুকে করছে। আচ্ছা দেখি তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই এই ধরনের কাম করছে কিনা? রবীন্দ্রনাথের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়েছিল। তখন মৃণালিনী দেবীর বয়স ছিল ৯ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল ২২ বছর। এই বিয়েটা কি রবীন্দ্রনাথ নিজের ইচ্ছা করে করছে? নিজে গিয়া নাচতে, নাচতে স্বপ্ন দেখা, স্বপ্নদোষ হয়া, তুই তো কি বাচ্চা মেয়ে ফিল দেখা? বানাবি সালসালায়া আয়েশা তোরে বিয়ার আগে না আমি ৩ বার স্বপ্ন দেখছি, এই জিনিস নাই রবীন্দ্রনাথ ঠাকুরের। না ভাই, ওই যে স্বপ্নদোষ হইয়া, বাচ্চা মেয়ে দেখে স্বপ্নদোষ হইয়া নাচতে, নাচতে লুঙ্গি ধইরা ইমান খাড়া কইরা গিয়া উপস্থিত হয় নাই বাপের কাছে যে, "তোমার মায়েরে দোস্ত তোমার মায়েরে আমি বিয়ে করতে চাই।" হ্যাঁ? দোস্ত আবু বকর ছিল তার দোস্ত। "দোস্ত আবু বকর তোমার ছোট মায়েরে, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েটারে আমারে বিয়া দাও।" এরকমের নাচতে, নাচতে তো রবীন্দ্রনাথ ঠাকুর যায় নাই। লুঙ্গি চাপাইতে চাপাইতে উড়ি তো কি ফিল বানাবি সালাসালায়া। তাহলে রবীন্দ্রনাথকে যদি আপনার বিশ্বাস করতে পারেন, যার বিরুদ্ধে অনেক ক্লেম আছে, আর উনি তো রবীন্দ্রনাথকে কে হচ্ছে বিশ্বাস করতে প্রায় পারে? না, ১,৫০০ বছর। পাগল নাকি? ধের পাগল নাকি? আবার ব্যাক করতেছেন। আপনাকে মিউট করে রাখলাম। আপনি বলতেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরও তো করছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সে সময় কম বয়স ছিল এবং সেও একটা কম বয়সী মেয়ের বিয়ে করছে এবং এই বিয়েটা সে পরিবারের নির্দেশে বিয়েটা করছিল। সে নিজের ইচ্ছা করে সেই বিয়েটা নাচতে, নাচতে প্রস্তাব নিয়ে যায়নি। বঙ্কিমচন্দ্র বিয়ে করছিল স্বর্ণলতা দেবীকে। বঙ্কিমচন্দ্রের বয়স তখন ১১ বছর আর স্বর্ণলতা দেবীর বয়স তখন ৫ বছর। শেখ মুজিবুর রহমানও শেখ ফজিলাতুন্নেসাকে বিয়ে করছিল। হ্যাঁ, কম বয়সে দুজনেরই বাল্য ছিল। শেখ মুজিবুর রহমানের বয়স ছিল ১৩ বছর, ফজিলাতুন্নেসার বয়স ছিল ৩ বছর। পরিবারের নির্দেশে বিয়েটা হয়েছিল। এরা কেউই নিজে ল্যাসকাইতে, ল্যাসকাইতে ডিং করে নাচতে, নাচতে ইসের কাছে গিয়া বলে নাই যে আপনার মায়াটারে, তোমার মায়াটারে দোস্ত তোমার মায়াটারে আমার লাগে বিয়া দাও। আচ্ছা ওই জিনিসটা কোথায়? এই যে বিষ্ণু বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি ৩ বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বলেন ভাই এটা কি একটা অহেতুকি অবস্থা ভাই। আচ্ছা এখন আমরা দেখি যে এই যে প্রস্তাবটা কে দিছিল সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫০৮১ নম্বর হাদিস। বয়স্ক পুরুষের সঙ্গে অল্প বয়স্কা মেয়েদের বিয়ে। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে আয়েশার বিয়ের পয়গাম দিলেন। মানে নবী নিজে এই প্রস্তাবটা দিছে যে হ্যাঁ, দোস্ত আবু বকর ছিল তার দোস্ত।
মানে একদম সমবয়সী। দোস্ত আবু বকর তোমার ওই যে বাচ্চা মেয়েরা যেটা আছে না যেটা তুমি কোলে নাও, কোলে নিয়া ঘুরো, ওইটারে আমি বিয়া করতে চাই। হ্যাঁ? আমার বয়স ৫০, তোমার বয়স আমার বয়স সেইম। আবু বকর ছিল তার থেকে ২ বছরের বড় বা ছোট। এই বেটার এই যে গেছে গিয়া মুমিন চলে গেছে। এই আ দোস্তের কাছে গিয়া মানে মোহাম্মদ প্রস্তাবটা দিল। তাইলে এই যে অল্প বয়স্কা মেয়ে যে এখানে লেখা, আপনাকে যে ১ম এ আমরা বললাম যে যদি এরকম হয় যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রতি যাদের যৌন আকর্ষণ জাগ্রত হয় তাদেরকে পেডোফাইল বলে। তাইলে তো এই সংজ্ঞার সাথে একদম খাপে, খাপে মোহাম্মদের এই ঘটনা মিলে গেল। নাকি ফারাজ ভাই? All I wanna say is ভাই উড়িতুকি ফিল মানামি সালাসালায়া। ঠিক আছে। আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তাহলে পরের জনের কাছে চলে যাই আমরা। ফারাজ ভাই আমরা তাইলে